Welcome to my class on the magnum opus The Night of the Scorpion by a famous Indian Jewish poet Nazim Ezekiel। দেখো আজকে আমরা আলোচনা করব ফেমাস ইন্ডিয়ান জিউস পোয়েট নেজিম এজিকেলের লেখা তার বিখ্যাত কবিতা দ্য নাইট অফ দ্য স্করপিয়ন। আমাদের যিনি কবি অর্থাৎ নেজিম এজিকেল তাকে কি বলা হচ্ছে? তাকে বলা হচ্ছে ফাদার অফ পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়ান ইংলিশ ভার্স। দ্যাট মিন্স আমরা বলতে পারি যে স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতীয় ইংরেজি কবিতার জনক। প্রথমেই আমরা দেখে নেব আমাদের যে কবিতাটা আছে তার বেশ একটা ইন্ট্রোডাকশন। তাহলে এখানে কি বলা হচ্ছে দ্য নাইট অফ দ্য স্করপিয়ন এর পাবলিকেশনটা কেমন ছিল বা কোথায় পাবলিশড হয়েছিল? পাবলিশড ইন দ্য এক্সাক্ট নেম 1965 এ দ্য এক্সাক্ট নেম অফ নেজিম এজিকেল যে পাবলিশড হয়েছিল সেখানে এই কবিতাটা পাবলিশড হয়। ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট এন্ড ব্রিলিয়েন্ট ন্যারেটিভ পোয়েমস অফ নেজিম এজিকেল। অর্থাৎ নেজিম এজিকেলের লেখা যে সমস্ত ফাইনেস্ট এন্ড ব্রিলিয়েন্ট ন্যারেটিভ পোয়েমস গুলো আছে তার মধ্যে দ্য নাইট অফ দ্য স্করপিয়ন এটা অন্যতম। এর যে অ্যাকসেপ্টেন্সি অর্থাৎ আমাদের এই যে কবিতা দ্য নাইট অফ দ্য স্করপিয়ন এর যে অ্যাকসেপ্টেন্সি এটা বেশ ইউনিভার্সাল। সেই জন্য এখানে দেখো বলা হচ্ছে ইট হ্যাজ বিন ইউনিভার্সালি অ্যাডমায়ার্ড। তার কারণগুলো কি কি? পয়েন্ট নাম্বার 1 ফর ইটস অ্যাডমিরেবল ডেপিকশন অফ এ কমন ইন্ডিয়ান সিচুয়েশন। অর্থাৎ আমাদের যে ইন্ডিয়ান কালচার, আমাদের যে ইন্ডিয়ান বিলিফ, দ্যাট মিন সুপারস্টিশিয়াস যে বিলিফ সেটা এখানে তুলে ধরা হয়েছে। পয়েন্ট নাম্বার 2 ফর ইটস ভিভিড এন্ড ফোর্সফুল ইমাজিরি। এই কবিতায় আমরা যে ইমাজিরি গুলো দেখতে পারবো সেগুলো বেশ ভিভিডলি ডেপিক্ট করা হয়েছে। পয়েন্ট নাম্বার 3 ফর ইটস ব্রিঙ্গিং টুগেদার অফ অপোজিটস। এখানে আমরা একটা কন্ট্রাস্ট দেখতে পারবো। এন্ড ফাইনালি পয়েন্ট নাম্বার 4 ফর ইটস আইরনিক কন্ট্রাস্ট এন্ড ফর দ্য ওয়ার্মথ অফ হিউম্যান লাভ এন্ড অ্যাফেকশন। এখানে আরো একটা আমরা কন্ট্রাস্ট দেখতে পারবো যেটা বেশ আইরনিক্যালি এবং পাশাপাশি আমাদের যে হিউম্যান লাভ এন্ড অ্যাফেকশন সেটা भी এখানে আমরা দেখতে পারবো। এছাড়া আর কি কি এখানে আমরা দেখতে পাবো? এছাড়া দেখো এখানে বলা হচ্ছে ব্রিলিয়েন্ট ন্যারেটিভ পোয়েম উইদাউট এনি ব্রেক অর ডিভিশন ইনটু স্ট্যাঞ্জাস। আমাদের এই কবিতায় কোনো রকম কোনো স্ট্যাঞ্জাস নেই, যদিও কবিতাতে তুমি দেখতেই পারবে বেশ কিছু স্ট্যাঞ্জাস আছে। তথাপি অ্যাকচুয়ালি কবি যখন এই কবিতাটা লিখেছেন তখন এর যে গল্পটাকে উনি সিলেক্ট করেছেন সেই গল্পটার মধ্যে কোনো রকম কোনো স্ট্যাঞ্জাস ডিভিশন আমরা করতে নাই পারি। এই জন্য এখানে বলা হচ্ছে ব্রিলিয়েন্ট ন্যারেটিভ পোয়েম। এখানে ন্যারেটিভ পোয়েম কেন বলা হচ্ছে? এই কবিতাটা পড়ার সময় আমাদের একটা জিনিসই ফিল হবে যে আমরা কবিতা পড়ছি কি গল্প পড়ছি। অর্থাৎ কবিতার থেকে গল্পটাই আমাদের কাছে বেশি প্রাধান্য পাবে, এর যে স্টোরি ঠিক যেভাবে এখানে বলা হয়েছে। এই জন্যই এখানে বলা হচ্ছে ব্রিলিয়েন্ট ন্যারেটিভ পোয়েম উইদাউট এনি ব্রেক অর ডিভিশন ইনটু স্ট্যাঞ্জাস এক্সেপ্ট লাস্ট 3 লাইনস স্ট্যান্ড অ্যাপার্ট। এখানে লাস্ট আমরা দেখতে পারবো যে লাস্ট যে 3টে লাইন আছে সেটা মোটামুটি ভাবে কবিতার সম্পর্কে কোনো রকম কোনো টাচ নেই। সেই জন্যই বলা হচ্ছে লাস্ট 3 লাইনস স্ট্যান্ড অ্যাপার্ট। তাহলে আমাদের কবিতার স্পিকার কে? দ্য স্পিকার মাইট বি দ্য পোয়েট হিমসেলফ। আমাদের কবিতার স্পিকার হতে পারেন, ন্যারেটর হতে পারেন কবি নিজে, অথবা তারই ব্রেন চাইল্ড কোনো একজন, অর অ্যান ইমাজিনড পারসোনা, তারই কল্পনা প্রসূত কোনো একজন ব্যক্তি। আরো এখানে কি বলা হচ্ছে? এখানে দেখো বলা হচ্ছে কন্ট্রাস্টিং ওয়ার্ল্ড। এখানে দুটো জগতের একটা কন্ট্রাস্ট আমরা দেখতে পারবো। সেটা কিরকম? দ্য ওয়ার্ল্ড অফ ম্যাজিক, সুপারস্টিশন এন্ড ইরেশনালিটি এন্ড ব্লাইন্ড ফেথ। এখানে দেখো আমাদের যে ব্লাইন্ড ফেথ আছে, আমাদের যে সুপারস্টিশিয়াস বিলিফ আছে, আমরা যে ব্ল্যাক ম্যাজিকে বিশ্বাস করি, সেই সমস্ত জিনিসগুলো যদি একদিকে রাখি অন্যদিকে দেখা যাবে আরেকটা যে জগৎ যার সাথে এখানে জাক্সটাপোজড করা হয়েছে সেটা কি? দ্য ওয়ার্ল্ড অফ সায়েন্স ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য সেপটিক রেশনালিস্টিক ফাদার। এখানে একজন যে ক্যারেক্টার আছে, ফাদারের ক্যারেক্টারটা আমরা পাবো, দেখা যাবে তিনি বেশ লজিক্যাল এবং তিনি সায়েন্সকে বেশি প্রাধান্য দিচ্ছেন। কিসের থেকে? এই যে ম্যাজিকের থেকে, সুপারস্টিশিয়াস বিলিফের থেকে, ব্লাইন্ড ফেথ থেকে। তাহলে এখানে একটা আমরা স্ট্রং কন্ট্রাস্ট দেখতে পাই দুটো জগতের মধ্যে। সেই স্ট্রং কন্ট্রাস্ট দুটো কি? জগৎ দুটো কি? ওয়ার্ল্ড অফ ম্যাজিক, সুপারস্টিশন এন্ড ইরেশনালি এন্ড ব্লাইন্ড ফেথ। পাশাপাশি আরেকটা যে জগৎ আছে সেটা কি? সেটা হচ্ছে ওয়ার্ল্ড অফ সায়েন্স। এই যে ওয়ার্ল্ড অফ সায়েন্স এটাকে কে রিপ্রেজেন্ট করছে? এটাকে রিপ্রেজেন্ট করছে আমাদের কবিতারই একজন ইম্পর্টেন্ট ক্যারেক্টার যিনি কিনা সেপটিক, রেশনালিস্টিক এবং যাকে এখানে আমরা দেখতে পারবো ফাদার, হু ইজ কন্ট্রাডিকশন টু দ্য হলি ম্যান। এখানে আমরা আরেকজনকে দেখতে পারবো, আরেকটা ক্যারেক্টার, যদিও সেটা খুবই লেস ইম্পর্টেন্ট। জাস্ট কবিতার শেষের দিকে একটা লাইনে মাত্র উল্লেখ করা হয়েছে কোনো একজন হলি ম্যানকে। অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো একজন ধর্মপরায়ণ ব্যক্তি বা কোনো একজন রিলিজিয়াস পার্সনকে। তাহলে দেখো এই যে রিলিজিয়াস পার্সন পাশাপাশি কোনো একজন লজিক্যাল পার্সন, এই যে দুটো ব্যক্তির মধ্যে যে কন্ট্রাস্ট সেটা भी আমরা এই কবিতায় দেখতে পারবো। নেক্সট চলো, তারপরে দেখো এখানে বলা হচ্ছে স্করপিয়ন। এখন এটা কিন্তু পরীক্ষাতে শর্ট কোশ্চেন আসে যে স্করপিয়ন কি সিম্বলাইজ করে। এটা কি সিম্বলাইজ করে? এটা সিম্বলাইজ করে সিম্বল অফ ইভিল অথবা ইভিল ইনকারনেট। মনে রাখবে শর্ট কোশ্চেনের জন্য। চলো নেক্সট, আমাদের কবিতার মেন কি পয়েন্ট গুলো কি কি আছে? দ্যাট মিন্স কি অ্যাসপেক্টস অফ দ্য পোয়েম। আচ্ছা এখানে শুধুমাত্র আমি পয়েন্ট গুলো বলে যাচ্ছি, তুমি জাস্ট এই ক্লাসটা পজ করে তুমি নোট করে নিতে পারো। দেখো প্রথম পয়েন্টে কি বলা হয়েছে? প্রথম পয়েন্টে বলা হয়েছে দ্য ইনসিডেন্ট। অর্থাৎ আমাদের এই কবিতার সাবজেক্ট ম্যাটার কি, ঘটনাটা বা কি, যেটা নিয়ে নেজিম এজিকেল এত বড় একটা কবিতা লিখে ফেললেন। পয়েন্ট নাম্বার 2 ভিলেজার্স রেসপন্স। অর্থাৎ এখানে যে সমস্ত ভিলেজার্স গুলো যারা কিনা এসেছিল, যারা ভিড় করেছিল, তাদের রেসপন্সটাই বা কেমন ছিল এই ঘটনাটা দেখে, সেটা भी তুমি মনে রাখবে। চলো নেক্সট, আরো কি কি অ্যাসপেক্টস আছে এখানে? এখানে দেখো বলা হচ্ছে দ্য ফাদার্স অ্যাকশন। অর্থাৎ আমাদের যে সেই লজিক্যাল ফাদার যিনি কিনা সায়েন্সকে বেশি বিলিভ করেন, তার অ্যাকশন কেমন ছিল এখানে। পয়েন্ট নাম্বার 2 দ্য মাদার্স লাভ। আমরা পড়েছিলাম ইন্ট্রোডাকশনে লাভ এন্ড অ্যাফেকশন। তো এখানে যে ক্যারেক্টারটাকে আমরা দেখতে পারবো ইম্পর্টেন্ট ক্যারেক্টার মাদার, তাহলে মাতৃ স্নেহ भी এখানে প্রকট হয়ে উঠবে। এবং ফাইনালি স্টাইল। আমাদের এই কবিতা কোন স্টাইলে লেখা হয়েছে? এটা লেখা হয়েছে ফ্রি ভার্সে, যেখানে কিন্তু কোনো রকম কোনো রাইম স্কিম নেই। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, এই স্টাইলে দেখো লেখা হয়েছে ইট ইজ
ইজ এ ফ্রি ভার্স পোয়েম। এই কবিতাটা লেখা হয়েছে ফ্রি ভার্সে এবং এখানে কটা স্ট্যান্ডার্স আছে? এখানে 8টা স্ট্যান্ডার্স আছে, বাট আমি একটু আগেই বললাম যে এখানে কোনো রকম কোনো স্ট্যান্ডার্স নেই। তাহলে দেখো আমি নিজেই নিজের কথার মধ্যে একটা কন্ট্রাডিক্ট সৃষ্টি করছি। আমি জাস্ট সেখানে একটা কথা বলেছিলাম, নিশ্চয়ই মনে করতে পারছো যে আমাদের এই গল্পটা বা কবিতাটা যখন পড়বো তখন মনে হবে কবিতার থেকে আমরা গল্প পড়ছি, অর্থাৎ গল্পটাই আমাদের কাছে বেশি ফিল হবে। সেই জন্যই এখানে বলা হয়েছে যে 8 স্ট্যান্ডার্স বাট দেয়ার আর নো স্ট্যান্ডার্স। এবং এখানে কতগুলো লাইন আছে? এখানে লাইন আছে 47। মনে রাখবে এই কবিতার কোনো রকম কোনো রাইম স্কিম নেই। দেখো ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন ডিটেলস টেক্সটে যাওয়ার আগে আমি তোমাকে রিকোয়েস্ট করবো যে আজকের ক্লাসটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এর বেল আইকন প্রেস করে রাখো, কেন কি তোমার সিলেবাসে প্রেসক্রাইব করা প্রত্যেকটা টেক্সটের ক্লাস তুমি এখান থেকে পেয়ে যাবে। এছাড়া আমার এখান থেকে ইউজি এবং পিজির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে। ইউজির ক্ষেত্রে কোন কোন ইউনিভার্সিটি অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয় এবং পিজির ক্ষেত্রে কোন কোন ইউনিভার্সিটি অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে সেটা তুমি স্ক্রিনে দেখতেই পাচ্ছ। যদি তোমার অনলাইন গাইডেন্সের প্রয়োজন হয় তাহলে নেক্সট সেমিস্টারের জন্য তুমি এখনই নাম রেজিস্টার করতে পারো এবং তার জন্য যে কন্ট্যাক্ট ডিটেইলস সেটা দেখো ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দেওয়া আছে। সো লেটস কাম টু দ্য টেক্সট। দেখো দ্য টেক্সট নাইট অফ দ্য স্করপিয়ন। এখানে কি বলা হচ্ছে? ফার্স্টেই বলা হচ্ছে আই রিমেম্বার, আমি মনে করতে পারছি। আমি কি বলেছিলাম যে আমাদের এই কবিতার ন্যারেটরকে, আমাদের এই কবিতার ন্যারেটর অর স্পিকার হচ্ছেন আমাদের কবি নিজে অথবা তারই কল্পনা প্রসূত কোনো একজন ব্যক্তি এবং এই কবিতাটা লেখা হয়েছে ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ থেকে। এই জন্য এখানে বলা হচ্ছে যে আই রিমেম্বার, আমি মনে করতে পারছি, আমি স্মরণ করতে পারছি সেই রাত্রির কথা। দ্য নাইট মাই মাদার ওয়াজ স্টাং বাই এ স্করপিয়ন। সেই রাত্রির একটা ঘটনা যে রাতে কি হয়েছিল, আমার মাকে একটা স্করপিয়ন অর্থাৎ কাঁকড়া বিছে সে কি করেছিল, সেই কাঁকড়া বিছেটা আমার মাকে জাস্ট তার যে হুল সেটা ফুটিয়ে দিয়েছিল, অর্থাৎ কাঁকড়া বিছে কামড়ে দিয়েছিল এক কথায় আমরা বলতে পারি, যদিও কাঁকড়া বিছে কামড়ায় না। তো সে কি করে, তার যে লেজটা আছে সেই লেজে যে স্টিংটা আছে সেটা জাস্ট আমাদের শরীরে ঢুকিয়ে দেয় এবং ঢুকিয়ে দেওয়ার সাথে সাথে সেখানে কি করে, তার যে পয়জন সেটা আমাদের শরীরে ইনজেক্ট করে দেয়। তো এখানে এরকমই একটা ঘটনাকে নিয়ে লেখা হয়েছে। তো আমাদের যিনি স্পিকার তিনি কি বলছেন, আমি স্মরণ করতে পারছি, আই রিমেম্বার, আমি মনে করতে পারছি। কি মনে করতে পারছি? আমি সেই একটা রাত্রের ঘটনার কথা মনে করতে পারছি যেটা কিন্তু ঘটে গেছে। দ্য নাইট, যে রাতে কি হয়েছিল, মাই মাদার, আমার মাকে ওয়াজ স্টাং মানে বিঁধে দিয়েছিল বাই এ স্করপিয়ন, অর্থাৎ আমার মাকে একটা স্করপিয়ন কি করেছিল, তার যে হুল তার যে সুঙোটা আছে সেটা দিয়ে বিঁধে দিয়েছিল। 10 hours of steady rain had driven him to crawl beneath a sack of rice। এখন এখানে ঘটনাটা দেখো, এখানে কি বলা হচ্ছে যে বৃষ্টি শুরু হয়েছে। কি রকম বৃষ্টি শুরু হয়েছে? স্টেডি রেন, অর্থাৎ ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এখানে আরেকটা জিনিস তুমি লক্ষ্য করো, এখানে বলা হয়েছে হিম। এখন হিম বলতে কাকে বলা হচ্ছে বা কেনই বা হিম বলা হলো? এখানে কিন্তু স্করপিয়নকে বলা হচ্ছে হিম। পরবর্তীকালে আমরা আরেকটা এখানে প্রোনাউন পাবো, নেক্সট স্লাইডেই আমরা দেখতে পারবো, সেটা হচ্ছে হিজ। তাহলে এখানে ম্যাসকুলাইন জেন্ডার, অর্থাৎ দেখো একটা প্রমিনেন্ট ক্যারেক্টার হিসেবে স্করপিয়নকে তুলে ধরা হয়েছে। কেন কি শুধু প্রমিনেন্ট ক্যারেক্টারই নয়, এই স্করপিয়ন এটা হচ্ছে মেন ক্যারেক্টার আমাদের এই গল্পের অথবা আমাদের এই কবিতা। তাহলে কি বলা হচ্ছে? 10 ঘন্টা ধরে মুষলধারে বৃষ্টি চলছে। 10 hours of steady rain, 10 ঘন্টা ধরে বৃষ্টি চলছে। আর এই বৃষ্টির ফলস্বরূপ কি হয়েছিল? had driven him, অর্থাৎ এই যে স্করপিয়ন তাকে ফোর্স করেছিল, ফোর্সফুলি এই স্করপিয়নকে বাধ্য করেছিল। কোথায় যেতে বাধ্য করেছিল? টু ক্রল, হামাগুড়ি দিয়ে প্রবেশ করতে বাধ্য করেছিল। কোথায়? বিনিথ এ স্যাক অফ রাইস। স্যাক অফ রাইস মিন্স আমরা বলতে পারি ধানের বস্তা অথবা চালের বস্তা। এখন দেখো একটা গ্রাম বাংলার ছবিকে এখানে প্রেজেন্ট করা হয়েছে, যেখানে পর্যাপ্ত পরিমাণে লাইট তো নেই, সেখানে ইলেকট্রিসিটি পর্যন্ত পৌঁছায়নি, সেখানে হয়তো এখনো পর্যন্ত লম্ফই ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ আমাদের যে কেরোসিনের লম্ফ যেগুলো আমরা আগে ব্যবহার করতাম সেই টাইপের, যেমন তুমি ছবিতে দেখতে পাচ্ছ হেরিকেন আছে, ল্যান্টার্ন আছে, ঠিক সেই জিনিসগুলো ব্যবহার করা হয়ে থাকে। তো মুষলধারে বৃষ্টি হচ্ছে বাইরে, সেই মুষলধারের বৃষ্টিটাই কি করেছিল? বাধ্য করেছিল। কাকে বাধ্য করেছিল? হিম বলতে এখানে স্করপিয়নকে বাধ্য করেছিল। কি করতে বাধ্য করেছিল? এই যে বাড়িটা তুমি দেখতে পাচ্ছ ছবিতে, এখানে মাটির বাড়িকে উনি রিপ্রেজেন্ট করতে চেয়েছেন। তো এই মাটির বাড়িতে প্রবেশ করেছিল। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, সমস্ত জায়গায় ডুবো ডুবো অবস্থা। তো এরকম পরিস্থিতিতে একটা স্করপিয়ন কি করেছিল? সে হামাগুড়ি দিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করেছিল, বা আমরা বলতে পারি একটা রুমের মধ্যে প্রবেশ করেছিল, যেখানে কিনা কি ছিল? যেখানে ছিল স্যাক অফ রাইস, অর্থাৎ ধানের বস্তা বা চালের বস্তা সেখানে গাদা করা ছিল। এখানে ধানের বস্তায় আমরা বলতে পারি। তাহলে সেই বস্তার নিচে কিন্তু এই যে স্করপিয়ন সেটা প্রবেশ করে, বুঝতে পারলে? চলো নেক্সট। তারপরে কি বলা হচ্ছে? পার্টিং উইথ হিজ পয়জন। এইখানে একটা ঘটনা ঘটে গেছে। এইখানে কি ঘটনা ঘটে গেছে? যখন এই কাঁকড়া বিছেটা ঠিক যেমন তুমি দেখতে পাচ্ছ, কি ভয়ঙ্কর, কি ডেঞ্জারাস, কি ডিভাস্টেটিং একটা কাঁকড়া বিছে স্করপিয়ন যেমনটা দেখা যাচ্ছে। এখানে দেখো দুটো ছবি দেখতে পাচ্ছ, একটা জাস্ট কমপ্লিটলি ব্ল্যাক মানে ডিপ ব্ল্যাক বলতে পারি, আরেকটা ব্ল্যাক নয় বাট ধূসর টাইপের। এই যে ব্ল্যাক যে স্করপিয়ন আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ফরেস্ট এরিয়াতে পাওয়া যায়, এবং যেটা আমরা ধূসর বর্ণের গ্রে কালারের দেখতে পাচ্ছি এটা অতটা বিষাক্ত নয়, ঠিক ব্ল্যাকের মতন। তাহলে এখানে দেখো বলা হচ্ছে পার্টিং উইথ হিজ পয়জন। তাহলে এখানে কাঁকড়া বিছেটা তো প্রবেশ করলো বাড়িতে বা রুমে প্রবেশ করলো, প্রবেশ করে সে কি করেছে? প্রবেশ করে সে তো তাড়াহুড়ো করে প্রবেশ করেছে নিজের জীবন বাঁচানোর জন্য বৃষ্টির হাত থেকে বা জলের হাত থেকে। কেন কি? এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, সব জায়গাগুলো ডুবে যাচ্ছে। তো সেও জীবন বাঁচানোর তাগিদে প্রবেশ করেছে। কোথায় প্রবেশ করেছে? সে আশ্রয় খুঁজছিল। সে প্রবেশ করেছে একটা কাদার তৈরি কোনো বাড়িতে, বা আমরা বলতে পারি একটা রুমের মধ্যে। এখন যখন সে প্রবেশ করেছে, প্রবেশ করেই সে কাউকে না কাউকে পেয়ে গেছে। কাকে পেয়েছে? একজন ব্যক্তিকে পেয়েছে। তিনি কে? তিনি হচ্ছেন মাদার। একটু আগে আমরা দেখলাম। তো সেই মাদারের পায়ে কি করেছে? মায়ের পায়ে কি করেছে?
করেছে, এই কাঁকড়া বিছেটা তার হুল ফুটিয়ে দিয়েছে। এই জন্যই দেখো এখানে বলা হচ্ছে পার্টিং উইথ হিজ পয়জন। এখন পার্টিং কথাটা ব্যবহার কেন করা হলো, তার কারণ এখানে কি পার্টিং এর কথা বলা হয়েছে। এই যে কাঁকড়া বিছে বা বলতে পারি আমরা স্করপিয়ন, সে কি করেছে, এখানে পার্টিং মিন্স আমরা বলতে পারি সেপারেশন করা অথবা ইনজেক্ট করা। কি ইনজেক্ট করেছে? পয়জন ইনজেক্ট করেছে। কোথায় ইনজেক্ট করেছে? এই যে মাদার নামক যে ক্যারেক্টারটা আছে তার পায়ে কামড়ে দিয়েছে। এটা বুঝতে পারলে? ফ্ল্যাশ অফ ডায়াবলিক টেল ইন দ্য ডার্ক রুম। এখানে ফ্ল্যাশ বলতে আমরা এটা বলতে পারি এ মোমেন্টারি গ্লিম অফ লাইট, মানে আলোর যেমন ঠিক গতিবেগ, ঠিক সেই গতিবেগে কি করেছে এই কাঁকড়া বিছেটা, এই স্করপিয়নটা, তার যে হুলটা আছে তুমি দেখতে পাচ্ছ লেজে, তার যে লেজের শেষ প্রান্তে যে হুলটা আছে সেটা মায়ের পায়ে বিঁধে দিয়েছে, মাদারের পায়ে বিঁধে দিয়েছে এবং জাস্ট ফ্র্যাকশন অফ এ সেকেন্ড সে কি করেছে তার যে বিষ সেটা ইনজেক্ট করতে সক্ষম হয়েছে। এখন তার টেলটা কেমন বলা হয়েছে? ডায়াবলিক। তার টেলটা কেনই বা ডায়াবলিক? ডায়াবলিক মিন্স কি ডেভিলিশ। এখন এই টেলকে কেন বলা হচ্ছে ডেভিলিশ? তার কারণ এই টেলের যে ডগাটা আছে অর্থাৎ টিপ অফ দ্য টেল, সেখানে কি আছে? সেখানেই কিন্তু এই কাঁকড়া বিছের পয়জনটা থাকে। আমরা যেটা বলি কাঁকড়া বিছে কামড়ে দিয়েছে, তো কাঁকড়া বিছে নরমালি কামড়াতে পারে না, তার পেছনে যে স্টিংটা আছে সেটাই কি করে, সেটাই আমাদের বডিতে প্রবেশ করিয়ে দেয় এবং যখনই বডিতে আমাদের প্রবেশ করিয়ে দেয় সঙ্গে সঙ্গে তার যে বিষটা আছে সেটা भी আমাদের বডিতে ইনজেক্ট করে দেয় ইন দ্য ডার্ক রুম। দেখো এখানে বলা হয়েছে ইন দ্য ডার্ক রুম, এখান থেকে আমরা বুঝতে পারছি সেখানে তো ইলেকট্রিসিটি পৌঁছায়নি, ইভেন ওই রুমের মধ্যে কোনো রকম কোনো আলো ছিল না, তাহলে মাদার দেখতে পায়নি, কোনো না কোনো ভাবে সেই রুমের মধ্যে গেছে, কাঁকড়া বিছের হয়তো গায়ে পা দিয়ে দিয়েছে, কাঁকড়া বিছের লেজটা তুলে টুক করে দিয়ে দিয়েছে পায়ে বিঁধে। বুঝতে পারলে? হি রিস্কড দ্য রেন এগেইন। এরপরে দেখো কাঁকড়া বিছে বুঝতে পেরেছে যে আমি যে হয়তো অন্যায় করেছি, এরপরে তো আমার জীবনহানির শঙ্কা আছে, তাহলে আমাকে কি করতে হবে? এখান থেকে খুব দ্রুত গতিতে পালিয়ে যেতে হবে। তো এই কামড়ে দেওয়ার পরে এই কাঁকড়া বিছে কি করেছে? সে দ্রুত গতিতে পালিয়ে যাচ্ছে, সে রিস্কড নিয়েছে। হি রিস্কড দ্য রেন এগেইন। আবার সে কোথায় চলে গেল? এই বৃষ্টির মধ্যেই চলে গেল। ঠিক যে বৃষ্টি কিনা তাকে বাধ্য করেছিল, যে রেন, স্টেডি রেন, যেটা কিনা তাকে বাধ্য করেছিল কোথাও আশ্রয় নিতে, তো সেখানে আশ্রয় তো নিয়েইছে। আশ্রয় নেওয়ার পরে সে যে অপরাধটা করেছে সেই অপরাধ আবার তাকে বাধ্য করেছে বৃষ্টির মধ্যে পালিয়ে যেতে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। আরো কি বলা হচ্ছে? দ্য পেশেন্টস কেম লাইক এ সোয়ার্মস অফ ফ্লাইস। এখন এই খবরটা চারিদিকে ছড়িয়ে পড়েছে, একটা গ্রাম বাংলার ব্যাপার। তো এই যে গ্রাম বাংলার যে ঘটনাটা উনি এখানে তুলে ধরেছেন, আমরা জানি যে গ্রামের কোনো বাড়িতে কোনো কিছু ঘটলে গোটা গ্রাম এসে একসাথে জড়ো হয়ে যায়। একই রকম ভাবে দেখো এটা চাষাভুষো এরিয়া, তো এখানে বলা হচ্ছে দ্য পেশেন্টস কেম লাইক এ সোয়ার্ম অফ ফ্লাইস। ঠিক মাছির দল যেমন উড়ে উড়ে চলে যায়, মৌমাছির হয়তো দল তুমি দেখে থাকবে যখন একদল মৌমাছি এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, বকের দল ভি তুমি দেখে থাকবে, ঠিক সেইভাবে গ্রামের লোকগুলো সব মাছির মতন খুব দ্রুততার সাথে দল বেঁধে চলে এলো এন্ড ভার্সড দ্য নেম অফ গড 100 টাইমস। এবং তারা কি করতে শুরু করলো? এখানে এসে তারা ঈশ্বরের নাম জপ করতে শুরু করলো, বা আমরা বলতে পারি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে শুরু করলো। কতবার দেখো বলা হয়েছে 100 টাইমস। কেন সেটা করছে? তার একটাই কারণ, টু প্যারালাইজ দ্য ইভিল ওয়ান। এখানে ইভিল ওয়ান বলতে কার কথা বলা হয়েছে? এখানে ইভিল ওয়ান বলতে স্করপিয়নের কথা বলা হয়েছে। ঠিক যেমন ধরো কালো কাককে আমরা কি বলি যে কালো কাক কখনো শুভ নয় বা কাকের ডাক কখনো শুভ নয়, একই রকম ভাবে আমাদের এই স্করপিয়ন এটা কি সিম্বলাইজ করে? স্করপিয়ন সিম্বলাইজেস ইভিল। তো এখানে এই যে খারাপ কিছু তাকে প্যারালাইজ করার জন্য বা তাকে নিষ্ক্রিয় করার জন্য এই যে গ্রামবাসীরা যারা কিনা এখানে এসছে দল বেঁধে, যারা ভিড় করেছে, তারা কি করছে? তারা সবাই মিলে ঈশ্বরের নাম জপ করছে যাতে করে আমাদের মাদার তিনি একটু রিলিফ পান। ক্লিয়ার হয়েছে? দেখো এই জন্য এখানে আবার বলা হচ্ছে নেম অফ গড 100 টাইমস টু প্যারালাইজ দ্য ইভিল ওয়ান। এই যে এখান থেকে শুরু হচ্ছে আমাদের সুপারস্টিশিয়াস বিলিফ, অর্থাৎ আমরা যে কতটা কুসংস্কারাচ্ছন্ন সেটাই আমি বলেছিলাম যে এখানে ইন্ডিয়ান একটা সোসাইটিকে তুলে ধরা হয়েছে, যে সোসাইটি কিনা ফুল অফ সুপারস্টিশিয়াস বিলিফ। তো এখান থেকেই শুরু হচ্ছে দেখো সেই সুপারস্টিশিয়াস বিলিফ। চলো নেক্সট। আরো কি বলা হচ্ছে? উইথ ক্যান্ডেলস এন্ড উইথ লন্টার্নস থ্রোয়িং জায়ান্ট স্করপিয়ন শ্যাডোজ অন দ্য মাড ব্যাকড ওয়ালস দে সার্চড ফর হিম। তারা যখন এসছে, তারা লণ্ঠন নিয়ে এসছে, তারা ক্যান্ডেল নিয়ে এসছে, সেই লণ্ঠন এবং ক্যান্ডেল নিয়ে তারা কি করছে? তারা সেই জায়ান্ট স্করপিয়নকে খোঁজার চেষ্টা করছে। কোথায় খোঁজার চেষ্টা করছে? চেষ্টা করছে যে এই যে মাটির ঘর, মাটির যে দেওয়াল, হয়তো সেখানে কোথাও না কোথাও ঢুকে গেছে। দেখো একটু আগে একটা ছবি তোমাকে আমি দেখাচ্ছিলাম যে স্করপিয়নটার গায়ের রং হচ্ছে গ্রে কালারের। তো এই স্করপিয়ন মাটির সাথে নিজেকে লুকিয়ে রাখতে খুব সক্ষম হয় তার এই রঙের জন্য। এখানে গ্রামবাসীরা এসছে, তারা কি করছে? তাদের সেই লাইট নিয়ে, আলো নিয়ে, অর্থাৎ যে ল্যান্টার্ন আছে, যে ক্যান্ডেলস আছে, সেটা নিয়ে এই স্করপিয়নকে খোঁজার চেষ্টা করছে। কিন্তু স্করপিয়নকে তারা কোনোভাবেই খুঁজে পাচ্ছে না। তার একটাই কারণ যে মাড ব্যাকড ওয়ালস, অর্থাৎ স্করপিয়নের যে কভার আমরা বলতে পারি, তার যে বডি সেটা কি রকম, সেটা কি ধরনের, সেটা হচ্ছে গ্রে কালারের। তো সেই কারণে তারা খোঁজার চেষ্টা তো করছে, বাট হি ওয়াজ নট ফাউন্ড। কিন্তু এখানে দেখা যাচ্ছে স্করপিয়নকে তারা কোনোভাবেই আবিষ্কার করতে পারলো না বা খুঁজে পেল না। দে ক্লিকড দেয়ার টাংস। তখন তারা কি করছে? তারা নানা রকম গুজুর গুজুর ফুসুর ফুসুর করে কথাবার্তা বলছে একে অপরের সাথে, ফিস ফিস করে। উইথ এভরি মোমেন্ট দ্যাট দ্য স্করপিয়ন মেড হিজ পয়জন মুভড ইন মাদার্স ব্লাড দে সেড। তারা কি বলছে? তারা বলছে এই যে স্করপিয়ন যে কিনা কি করেছে, যে সক্ষম হয়েছে, কি করতে সক্ষম হয়েছে আমাদের মায়ের শরীরে, মাদারের শরীরে, সে তার পয়জন সেটা ইনজেক্ট করতে সক্ষম হয়েছে। সেটা কোথায় মিশে গেছে? সেটা আমাদের মাদারের বডির যে ব্লাড আছে সেই ব্লাডে মিশে গেছে। এই জন্যই বলা হচ্ছে দ্য স্করপিয়ন মেড হিজ পয়জন মুভড ইন। সে শুধুমাত্র বিষ প্রয়োগ করতে সক্ষম হয়েছে বডিতে এমনটা নয়, বিষটা কোথায় প্রয়োগ করেছে? বডিতে তো প্রয়োগ করেইছে, ইভেন ডিরেক্ট ব্লাড
ব্লাডে মিশিয়ে দিতে সক্ষম হয়েছে এই স্করপিয়ন, বুঝতে পারলে? চলো নেক্সট, মে হি সিট স্টিল। কিন্তু আবার বলছে এখানে স্করপিয়নটা আছে কোথাও না কোথাও লুকিয়ে। দে সেড মে দ্য সিনস অফ ইউর প্রিভিয়াস বার্থ। এখন দেখো এখানে আমাদের যে মেন ক্যারেক্টার মাদার তাকে বোঝাচ্ছে, এই গ্রামবাসীরা বোঝাচ্ছে এই যে সুপারস্টিশিয়াস বিলিফ, যেটা আমি বারবার বলছি যে ইন্ডিয়ান কালচার, এই ইন্ডিয়ান যে একটা বিলিফকে তুলে ধরা হয়েছে, এখানে তুলে ধরেছেন আমাদের জিউস পোয়েট এজিকেল। উনি কি বলছেন? মে দ্য সিনস অফ ইউর প্রিভিয়াস বার্থ। আমাদের মাদারকে বোঝাচ্ছে যে তোমার নিশ্চয়ই আগের জন্মের কোনো না কোনো খারাপ কাজ আছে, অর্থাৎ তুমি নিশ্চয়ই আগের জন্মে কিছু না কিছু করেছো। এখানে উনি জন্মান্তরবাদকে তুলে ধরেছেন, অর্থাৎ রিভার্থ। একটু আগে আমরা পেলাম সুপারস্টিশিয়াস বিলিফ, আবার দেখতে পাচ্ছি আমাদের মধ্যে যে বিলিফ আছে সেই বিলিফ অফ রিভার্থ, সেটাকে ভি উনি এখানে তুলে ধরেছেন। কি বলছে উনি এখানে? বলতে চাইছেন মে দ্য সিনস অফ ইউর প্রিভিয়াস বার্থ, অর্থাৎ তুমি আগের জন্মে নিশ্চয়ই কিছু না কিছু পাপ করেছিলে। সেই পাপ কি হলো? সেই পাপ এখানে খণ্ডিত হলো। কিসের মাধ্যমে খণ্ডিত হলো? বার্নড অ্যাওয়ে টুনাইট। এই যে আজকের রাতে তোমাকে যে স্করপিয়ন কামড়ে দিয়েছে, এই যে যন্ত্রণা, এই যন্ত্রণায় কি করলো? তোমার পূর্ব জন্মের যে পাপ সেটাকে ধুয়ে মুছে সাফ করে দিল। দে সেড। তার মানে দেখো শুধুমাত্র আমরা সুপারস্টিশিয়াস বিলিফ এটাই পাচ্ছি না, আমরা আরেকটা বিলিফ পাচ্ছি, সেটা কি? বিলিফ অফ রিভার্থ। আরো কি বলছে? আরো বলছে মে ইওর সাফারিং ডিক্রিজ। আচ্ছা তোমার এই যন্ত্রণা অনেকাংশেই কমে যাবে। সেটা কখন? দ্য মিসফরচুনস অফ ইওর নেক্সট বার্থ, পুনর্জন্মে। আবার তুমি যখন নতুন করে জন্মগ্রহণ করবে, আবার যখন নতুন করে তুমি পুনর্জন্ম নিয়ে এই পৃথিবীতে আসবে, তখন কি হবে? তখন দেখা যাবে যে তোমার সেখানেও তুমি পাপ করলেও সেটা মুকুব হয়ে যাবে। তার কারণ এই জন্মে তুমি যে যন্ত্রণাটা পেয়েছো, সেই যন্ত্রণাটা কি করছে? সেই যন্ত্রণা তোমার যেমন আগের জন্মের পাপকে খণ্ডিত করছে, ইভেন তুমি আবার নতুন করে যে জন্ম নেবে, অর্থাৎ যেটা পুনর্জন্ম আমরা বলে থাকি, সেই পুনর্জন্মের তোমার যদি কোনো পাপ তুমি খারাপ কাজ করে থাকো, সেটা বি খণ্ডিত হয়ে যাবে এই জন্মের এই কর্মফল বা এই যন্ত্রণা ভোগ করার ফলে। দে সেড, তারা এটা বলছে। তার মানে এখানে দেখো শুধুমাত্র রিবার্থের কথাই বলা হচ্ছে না, এখানে আমাদের মধ্যে আরেকটা বিশ্বাস আছে। সেটা কি? সেটা হচ্ছে যে জন্মান্তরবাদ। এটা বি এখানে দেখা যাচ্ছে উনি ভালোভাবে রিপ্রেজেন্ট করতে সক্ষম হয়েছেন। যেমন আমরা পড়েছিলাম যে ভিভিড পিকচার অফ ইমাজিরি, সেটা দেখো এখানে আমাদের মধ্যে ফুটে উঠছে। কোন শিশু জন্মগ্রহণ করছে, তিনি মারা যাচ্ছেন বড় হয়ে, আবার নতুন করে তার জন্ম হচ্ছে, যেগুলো আমরা শুনে আসি। 7 জন্মের যে সঙ্গী সাথী, এরকম একটা ঘটনা আমরা শুনেছি বা কথা আমরা শুনেছি যে তোমার সাথে আমার 7 জন্মের বন্ধন। তাহলে 7টা জন্ম কিভাবে হচ্ছে? নিশ্চয়ই আমি পরবর্তীকালে আবার জন্মগ্রহণ করবো বই কি পৃথিবীতে, বুঝতে পারলে? তাহলে এখানে দেখো একটা বিলিফ যেটা তুলে ধরা হয়েছে, সেটা কি? যে বিলিফটা হচ্ছে যে সুপারস্টিশিয়াস বিলিফ, পাশাপাশি বিলিফ অফ রিভার্থ, এর একটা মিক্সচার এখানে আমরা দেখতে পাচ্ছি। চলো নেক্সট, আরো কি বলা হচ্ছে? মে দ্য সাম অফ অল ইভিল ব্যালেন্সড ইন দ্য আনরিয়াল ওয়ার্ল্ড। এখানে আনরিয়াল ওয়ার্ল্ড বলতে যে ওয়ার্ল্ড রিয়াল নয়, আমরা কোন ওয়ার্ল্ডে থাকি? আমরা রিয়াল ওয়ার্ল্ডে থাকি, অর্থাৎ আমাদের যে কল্পনার জগৎ সেটাই হচ্ছে আনরিয়াল ওয়ার্ল্ড, এবং যেটা কিনা প্রিভিয়াস। মাদারকে বলা হয়েছে তুমি আগের জন্মে যে পাপ করে এসছো, মে দ্য সাম অফ অল ইভিল ব্যালেন্সড ইন দিস আনরিয়াল ওয়ার্ল্ড এগেইনস্ট দ্য সাম অফ গুড বিকাম ড্যামেজড বাই ইয়োর পেইন। এই যে তুমি যন্ত্রণা এখন যেটা ভোগ করছো, সেটা কি? সেটা আগের জন্মের তোমার যে পাপ আছে এবং এই জন্মের যে ভালো কাজ আছে, যদি এটাকে আমরা একসাথে যোগ করি বা ব্যালেন্স করি, তাহলে দেখা যাবে তোমার সমস্ত পাপকে খণ্ডিত করে দিয়েছে। কি? সমস্ত পাপকে খণ্ডিত করে দিয়েছে এই যে স্করপিয়ন, তার যে পয়জন, এবং তার ফলে তোমার যে যন্ত্রণা যেটা তুমি ফিল করছো সেটা। চলো নেক্সট, আরো কি বলা হচ্ছে? মে দ্য পয়জন পিউরিফাই ইওর ফ্লেশ অফ ডিজায়ার। এখন তুমি এই যে যন্ত্রণাটা পাচ্ছ, এই যন্ত্রণার ফলে ঈশ্বর তোমার প্রতি সদয় হবেন এবং তিনি কি করবেন? তোমার মনোবাসনা পূর্ণ করবেন। মে দ্য পয়জন পিউরিফাই। এই পয়জন কার পয়জন? পয়জন অফ দ্য স্করপিয়ন। সে কি করবে? সে পিউরিফাই করে দেবে। কাকে পিউরিফাই করে দেবে? তোমার মাইন্ডকে, তোমার মধ্যে যে ডিজায়ার আছে, ইওর ফ্লেশ অফ ডিজায়ার। দ্যাট মিন্স এটা ঈশ্বরই যেন করা করিয়েছে ওই স্করপিয়নটাকে দিয়ে। আমাদের মধ্যে বেশ কিছু কথা প্রচলিত আছে যে ঈশ্বরের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। একই রকম ভাবে সেরকম বিলিফ দেখো তখনও ছিল। কি বলা হচ্ছে? যে ঈশ্বরই এই স্করপিয়নকে পাঠিয়েছে তোমার যে পাপ সেগুলোকে খণ্ডিত করার জন্য, এবং তোমার সাথে ভালো হবে, তোমার মনোবাসনা, তোমার মনস্কামনা পূর্ণ হবে তুমি যদি এই যন্ত্রণাটা সহ্য করতে পারো। এন্ড ইওর স্পিরিট অফ অ্যাম্বিশন, এবং তোমার যে লক্ষ্য আছে, আমাদের প্রত্যেকের মধ্যে কিছু না কিছু ডিজায়ার থাকে, অ্যাম্বিশন থাকে, গোল থাকে, সেগুলো সব ফুলফিল হবে। দে সেড, তারা বলছে, এন্ড দে স্যাট অ্যারাউন্ড অন দ্য ফ্লোর উইথ মাই মাদার ইন দ্য সেন্টার। এখানে কি বলা হচ্ছে? মাদার, আমাদের যে ক্যারেক্টারটা আছে, তাকে গোল করে সবাই চারিদিকে বসে পড়লো। তাদের সেন্টারে কি আছে? তাদের সেন্টারে আছে মাদার। তার মানে মাদার বসে আছে মাদুরের উপরে এবং তাকে গোল করে সমস্ত গ্রামবাসীরা বসে পড়েছে, এবং দেখো ছবিতে তুমি দেখতে পাচ্ছ প্রার্থনা করছে ঠিক সেরকম একটা স্পষ্টচারে। দ্য পিস অফ আন্ডারস্ট্যান্ডিং অন ইচ ফেস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবাইকার চোখে মুখে একটা শান্তির ছোঁয়া, বা বলতে পারি তারা একটু রিল্যাক্স ফিল করছে। এখন কেন রিল্যাক্স ফিল করছে? এই যে সমস্ত পেজেন্টসরা এখানে এসছে, তারা কি? তারা নিজেদেরকে খুব জ্ঞানী ভাবছে। কেন জ্ঞানী ভাবছে? তার কারণ এই যে স্করপিয়ন যে কিনা কামড়ে দিয়েছে, মাদারকে কামড়ে দিয়েছে, তারা ভাবছে যে এর মধ্যে কোনো না কোনো ডিভাইন পারপাস আছে। বিহাইন্ড দ্য স্করপিয়নস স্টিঙ্গিং দ্য ওমেন। এই যে ওমেনকে কামড়ে দিয়েছে, এই কামড়ানোর পেছনে কার হাত আছে? গডের হাত আছে। এটা ভেবেই তারা যেন আশ্বস্ত হচ্ছে বা নিজেরা একটুখানি রিল্যাক্স ফিল করছে। চলো নেক্সট, মোর ক্যান্ডেলস, মোর ল্যান্টার্নস, মোর নেভিয়ার্স, মোর ইনসেক্টস এন্ড দ্য এন্ডলেস রেইন। এখানে উনি একটা সিচুয়েশনের কথা বলেছেন, এটা আমরা বলতে পারি যে সেটিং অফ দ্য পোয়েম। কিরকম? এখানে দেখা যাচ্ছে সমস্ত গ্রামবাসীরা তারা ক্যান্ডেলস, ল্যান্টার্নস অর্থাৎ আলো নিয়ে আসছে,
অনেক গ্রামবাসীরা আরো ধীরে ধীরে জড়ো হচ্ছে, প্রতিবাসীরা নেইভিয়ার্স তাদের যে প্রতিবাসী আছে, যে ভিলেজার্সরা আছে, তারা ধীরে ধীরে এখানে জড়ো হচ্ছে। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, দ্য এন্ডলেস রেইন, ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। মাই মাদার টু স্টেড থ্রো অ্যান্ড থ্রো গ্রনিং অন এ ম্যাট। এখানে আমরা দেখতে পাচ্ছি সেন্টারে বসে আছে মাদার। তিনি কি করছেন? তিনি যন্ত্রণায় কাতরাচ্ছেন, তিনি ঠিকঠাক ভাবে থাকতে পারছেন না। মাদার টু স্টেড, তিনি কি করছেন? তিনি এপাশ ওপাশ করছেন এই মাদুরের ওপরে এবং সে যন্ত্রণায় চিৎকার করছে। তো মাদার যন্ত্রণায় চিৎকার করছে, তা সত্ত্বেও দেখো এখানে যে সমস্ত গ্রামবাসীরা আছে তাদের মধ্যে একটা আমরা রিল্যাক্সের ভাব দেখতে পাচ্ছি। তার একটাই কারণ, তাদের চোখে মুখে যেন একটা রিল্যাক্স মুড ফুটে উঠছে। তাদের একটাই কারণ, তাদের চিন্তা ভাবনাটা এরকম যে এর পেছনে নিশ্চয়ই ডিভাইন কোনো পারপাস আছে। এই যে স্করপিয়ন, ইট ওয়াজ সেন্ট বাই আওয়ার গড, কেন কি যে মহৎ উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছে। সেই মহৎ উদ্দেশ্যটা কি? আমাদের মাদার তার যে পূর্ব জন্মের যদি কোনো পাপ করে থাকেন, সেই পাপ এটা বার্নড হয়ে যাচ্ছে, বা আমরা বলতে পারি সেই পাপ খণ্ডিত হয়ে যাচ্ছে, এবং পর জন্মে তিনি যদি কোনো পাপ করেন তো সেটা भी দেখা যাবে অনেকাংশে ক্ষয় হয়ে যাবে। তারপরে দেখো আমরা আরেকটা ক্যারেক্টারের পরিচয় পাচ্ছি। তিনি কি রকম? তিনি বা কে? তিনি হচ্ছেন আমাদের ফাদার। এখন মাদারের কথা আমরা পড়ছিলাম, এরপর আমরা দেখতে পাচ্ছি ফাদার। তিনি কি রকম? তিনি হচ্ছেন সেপটিক, অর্থাৎ আমরা এটা বলতে পারি যে তিনি সহজেই কোনো কিছু বিশ্বাস করতে চান না। কি বিশ্বাস করতে চান না? তিনি বিশ্বাস করতে চান না যে সমস্ত রিলিজিয়াস রিচুয়ালস গুলো আছে, রাইটস গুলো আছে, অর্থাৎ তিনি অর্থোডক্স রিলিজিয়াস পারসন নন, এক কথায় আমরা বলতে পারি। তাহলে মাই ফাদার, আমাদের ফাদার কেমন? উনি হচ্ছেন সেপটিক, দ্যাট মিন্স তিনি অর্থোডক্স নন, তার মধ্যে কোনো রকম কোনো ধর্মীয় গোড়ামি নেই। রেশনালিস্ট, দ্যাট মিন্স তিনি সমস্ত কিছু লজিক দিয়ে বিচার করেন, তিনি সমস্ত কিছুর পেছনে কারণ খুঁজে বেড়ান। ট্রাইং এভরি কার্স এন্ড ব্লেসিং পাউডার মিক্সচার হার্ব এন্ড হাইব্রিড, উনি কি করছেন? উনি বিভিন্ন ধরনের এই হার্ব মানে জড়িবুটি এনে সেখানে দিচ্ছেন। দেখবে আমাদের পোকামাকড়ে কামড়ে দিলে যেমন আমরা চুন টুন লাগিয়ে ফেলি, যাতে করে আমরা এটা বিশ্বাস করি চুন যেটা কি করে, চুন সাধারণত লাগিয়ে দিলে পয়জনটাকে নষ্ট করে দেয় সেই পোকামাকড় কামড়ানোর জায়গায়। একই রকম ভাবে উনি কি করছেন? উনি বিভিন্ন পাউডার মিক্সচার হার্ব এন্ড হাইব্রিড এগুলোকে এনে উনি ওই কামড়ানোর জায়গাটায় লাগিয়ে দিচ্ছেন, যাতে করে মাদার একটু রিল্যাক্স ফিল করেন। হি ইভেন পোর্ড এ লিটল প্যারাফিন, উনি আবার কি করছেন? ওই কামড়ানোর জায়গাতে উনি একটু প্যারাফিন দিয়ে দিলেন। আপন দ্য বিটেন টো এন্ড পুট এ ম্যাচ টু ইট, এবং সেখানে কি করলেন? সেখানে উনি ম্যাচেস দিয়ে একটু আগুন জ্বালিয়ে দিলেন। এই যে প্যারাফিন, এটা কিরকম? এটা খুব দাহ্য বস্তু, বুঝতে পারলে? একটা দাহ্য তরল পদার্থ আমরা বলতে পারি। তো যেখানে কামড়েছে এই স্করপিয়ন, সেখানে তো পয়জনাস হয়েই আছে। তো পয়জনটাকে দূর করার জন্য উনি ওই কামড়ানোর জায়গাতে বা ক্ষতস্থানে উনি কয়েক ফোঁটা প্যারাফিন দিয়ে দিলেন এবং সেখানে ম্যাচেস দিয়ে আগুন জ্বালিয়ে দিলেন, যাতে করে যন্ত্রণা থেকে রিলিফ পায়। কখন রিলিফ পাবে? যদি এই পয়জনটা নষ্ট হয়ে যায়, প্যারালাইজ হয়ে যায়। এখানে দেখো ফাদারের মধ্যে কোন রকম কোন ধর্মের প্রতি যে বিশ্বাস বা ধর্মীয় গোড়ামি সেটা লক্ষ্য করতে পারবে না। উনি কোনোভাবেই এখানে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন না। উনি কি করছেন? যে কোনো রকমের এলিমেন্ট, যে এলিমেন্ট গুলো কিনা বা যে কোনো ধরনের রেমিডি যেটা কিনা কি করতে পারে এই কাঁকড়া বিছে বা স্করপিয়নের পয়জনটাকে প্যারালাইজ করতে পারে, কিওর করতে পারে, উনি সেই ব্যবস্থাই করছেন। আবার আমাদের ন্যারেটর বলছেন, আই ওয়াচড দ্য ফ্লেম ফিডিং অন মাই মাদার, আমি দেখতে পাচ্ছি আমার মায়ের পায়ে যেখানে কামড়েছে সেখানে কি হয়েছে? সেখানে এই যে ফাদার উনি কি করেছেন? উনি এই যে প্যারাফিন দিয়ে আগুন ধরিয়ে দিয়েছেন, সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে। কতক্ষণ আগুন জ্বলবে? যতক্ষণ এই প্যারাফিনটা থাকবে সেখানে। চলো নেক্সট আরো কি বলা হচ্ছে? আই ওয়াচড দ্য হলি ম্যান পারফর্ম হিজ রাইটস, আমি আরো দেখেছিলাম একজন হলি ম্যান অর্থাৎ রিলিজিয়াস পারসন, রিলিজিয়াস মাইন্ডেড পারসন, উনি এসেছেন। উনি কি করছেন? উনি বিভিন্ন ধর্মীয় রিচুয়ালস গুলো, রাইটস গুলো উনি পালন করছেন। কেন? টু টেম দ্য পয়জন উইথ অ্যান ইনকান্টেশন, টেম মিন্স প্যারালাইজ করা। উনি চেষ্টা করছেন যে এই পয়জনটাকে যাতে করে উনি প্যারালাইজ করতে পারেন, এবং উনি মন্ত্র উচ্চারণ করছেন উচ্চ স্বরে। আফটার 20 আওয়ার্স ইট লস্ট ইটস টাং, তারপরে আমরা দেখতে পাচ্ছি মাদার তার যে যন্ত্রণা সেখান থেকে রিলিফ ভি পেলেন। ফাইনালি মাদারের যে কনসোলেশন বা আমরা বলতে পারি ফাইনালি মাদারের যে রিয়েলাইজেশন সেটা কি রকম? দেখো এখানে বলা হচ্ছে সেই লাস্ট 3 লাইন, যেটা কিনা একদম পুরোপুরি ভাবে অ্যাপার্টলি লেখা হয়েছে। আমরা প্রথমেই দেখেছিলাম এই কবিতার থেকে, সেটা দেখো বলা হচ্ছে মাই মাদার অনলি সেড, আমার মা কি বলছে? মাই মাদার অনলি সেড থ্যাংক গড, মাদার শুধুমাত্র ঈশ্বরকে ধন্যবাদ দিলেন। দ্য স্করপিয়ন পিকড অন মি অ্যান্ড স্পেয়ার্ড মাই চিলড্রেন, এই স্করপিয়ন কি করেছে? আমাকে কামড়েছে, আর কাউকে কামড়ায়নি, অর্থাৎ আমার ছেলে মেয়েদের কামড়ায়নি, জাস্ট আমাকে কামড়েছে। আমার ছেলে মেয়েদের কামড়ালে তারা এই যন্ত্রণা সহ্য করতে পারতো না, এটা ঈশ্বরের অনেকটা রক্ষা বলতে পারি। তাহলে এখানে দেখো যে মাদারলি যে এফেকশন সেটা ভি আমরা দেখতে পাচ্ছি। আই থিঙ্ক আজকের ক্লাস সম্পর্কে তোমার কোথাও কোনো রকম ডাউট নেই। যদি কোথাও কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি আমার নেক্সট ক্লাসে তোমার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। হ্যাঁ, এরপরেও যদি তোমার অন্য কোনো টেক্সটের উপরে রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই তুমি কমেন্ট করতে পারো। থ্যাংক ইউ।